আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিবেদনে থাম্বনেল দিয়েছি, এতটা নিশ্চিতভাবে ইতিপূর্বে কোনোদিন আমি বলিনি। হাওয়ায় ভেসে আমি সাধারণত কোনো কথা বলি না। আমার সব খবর সূত্র নির্ভর। সবসময় যে সূত্রের খবর মিলে যায় তা নয়, সেটা হওয়াটাও সম্ভব নয়। কেননা বিশ্বজুড়ে ভূ রাজনীতি এত জটিল হয়ে উঠেছে যে আপাতভাবে যে অবিশ্বাস্য তাও এখন ঘটছে। 2-3 মাস আগে কেউ কি ভাবতে পেরেছিলেন আমেরিকার বিরুদ্ধে ইউরোপের ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো সৈন্য সাজাবে? আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে নয়। সামরিক প্রতিরোধ গড়ে তুলবে। গ্রিনল্যান্ড নিয়ে সেটাই হতে চলেছে। কেউ কি ভেবেছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার বার্তায় বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? কেউ ভাবেননি, কিন্তু সেটাও হচ্ছে। আসি আজকের আলোচনার প্রসঙ্গে। একেবারে হাতে গরম টাটকা খবর যা সব পাচ্ছি, তা যদি আবার হঠাৎ করে নতুন কোনো পরিস্থিতির দরুন পাল্টে না যায়, তাহলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না। নির্বাচন হবে কয়েক মাস পরে। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন, আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে, কিংবা কোনো সরকারেরই প্রধান নন, তিনি চলে আসতে পারেন। তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে, তার মৃত্যুদণ্ডের সাজা আছে। এই সময় কি তার আসাটা তার পক্ষে নিরাপদ কিনা, আমরা সেসব আলোচনায় যাব। তবে তার আগে বলি, তিনি আসার আগে মোহাম্মদ ইউনূস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবেন। যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে নয়, পৃথিবীতে ছোটখাটো এমন বেশ কিছু দেশ আছে যেখানে বড়সড় পরিমাণের ডলার জমা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায়। সম্ভাবনা আছে তেমন কোনো দেশে যাবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় যাবেন সে জল্পনা বাদ দিয়ে এটা বলা ভালো, তিনি চলে যাচ্ছেন। এবার দু কথা বলি, কি এমন পরিস্থিতি হলো যে আমি এতটা জোর দিয়ে বলছি যে শেখ হাসিনা ফিরছেন দেশে? এর উত্তর একটাই, অন্য কারো কথা নয়, এমন ইচ্ছার এবং সিদ্ধান্তের কথা নিজেই বলেছেন নেত্রী। কিন্তু হঠাৎ করে এখন তিনি বলতে গেলেন কেন এ কথা? এটা কি কেবলমাত্র তার ইচ্ছার বহিঃপ্রকাশ, নাকি এই সিদ্ধান্তের পেছনে নাকি এই সিদ্ধান্তের পেছনে বড়সড় কোনো কারণ আছে? দেখা যাক সেটা। ভারত বিগত বেশ কিছু মাস ধরে বলে আসছে বাংলাদেশে স্বচ্ছ, মুক্ত এবং সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হওয়া একটি নির্বাচনের কথা। আমেরিকা স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিল না, ঝুলিয়ে রেখেছিল বিষয়টা। কিন্তু অতি সম্প্রতি আমেরিকা মনস্থির করে ফেলেছে ইউনূস একজন চূড়ান্ত ব্যর্থ প্রশাসক, সেটা বুঝেছে ট্রাম্প প্রশাসন। তিনি চেষ্টা করছেন নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে মৌলবাদী শক্তি অর্থাৎ জামায়াতের সরকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাক, এটা একেবারেই চাইছে না আমেরিকা। আবার এই কথা ভারতেরও ভাবা গিয়েছিল, বিএনপিকে সমর্থন দিয়ে কট্টর মৌলবাদের বিরুদ্ধে একটা মধ্যপন্থী সরকার তৈরি হোক বাংলাদেশে, অন্তত এটা চাইছিল ভারত। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এই দাবি কখনো ছাড়েনি। শুধু নিজে যে এই দাবি করে বসেছিল তাও নয়, আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝাবার
প্রচেষ্টা চালিয়ে গেছে সমানে। সেই বোঝানোতে শুধু বোঝানো ছিল না, চাপের রাজনীতিও ছিল। কি ছিল সেই চাপের রাজনীতি? সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, ইন্দো ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে যদি চীনকে দমন করতে হয়, তাহলে ভারতের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। সে আমেরিকা কেন, কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং চীনকে দমন করতে গেলে ভারতের বাংলাদেশ নীতিকেও সমর্থন দিতে হবে, কারণ বাংলাদেশের ওপর দিয়ে চলে গিয়েছে কিন্তু চীনের ওই যে বলে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প। আর তারই ফলশ্রুতিতে আমেরিকা আজ বাংলাদেশ নিয়ে যা ভারত চায় তাতে সহমত হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতের ইউনূস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে দু তিনটে বিষয় উঠে আসছে। একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় সেটা হচ্ছে ইউনূস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেয়ার চেষ্টা করছেন। এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি, এগুলো ওই বাতাসে ভাসা কথা নয়। ভারতের যে আমেরিকার রাষ্ট্রদূত, যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি আগে সেই পিটার লুট থেকেও এনার দায়িত্বটা বেশি। তো তিনি চাইছেন, তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এবং শুধু সেটাই নয়, শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের, ভারতে আমেরিকার দূত, এমনকি বেন ক্রিস্টেনসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে, তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যে এই প্রশ্নটা উঠে এসছে, যদি শেখ হাসিনা আওয়ামী লীগ দলের ওপর থেকে অবস্থা যদি তুলে নেওয়া হয়, যদি তাদের ওপর থেকে স্বীকৃতি মানে নিষেধ যেটা রয়েছে সেগুলো যদি তুলে নেওয়া হয়, তাহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করবার মতো ক্ষমতা তার আছে কিনা, দলকে নেতৃত্ব দেবে কে। তাহলে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে একটা জিনিস বলতে আমি শুরু করেছিলাম, এই যে প্রতিবেদনের শুরুটা করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরছেন, এবং এটাও বলেছি সামনের নির্বাচন স্থগিত হওয়ার 2-3 মাসের মধ্যেই, মানে বড় জোর মে জুন, তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন। কিন্তু তার আগেও ফিরতে পারেন। এই ফিরবেন, তিনি কিভাবে ফিরবেন এবং তিনি ফিরলেই তার উপরে যে মৃত্যুদণ্ড রয়েছে এইসবগুলো কি হবে। আমি অনেক রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আমাদের সাউথ ব্লকে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকম ভাবে, এই যে আমেরিকা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে এখন আইনের শাসন কিভাবে চলছে, আইনের শাসন বলে ওখানে কিছু নেই। সেখানে এখন শাসকের যে শাসন, শাসকের হুকুমে, শাসকের মতে চলে সেখানকার বিচার ব্যবস্থা। ফলে ইউনূসের পতন ঘটলে, ইউনূস যখন চলে যাবেন তার আগে কিংবা তার পরেও যে এখন রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স জারি করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে তার যে বিচার, সেই বিচারটাকে তিনি নস্যাৎ করে দেবেন, নেগেটিভ নালিফাই করে দিয়ে দেবেন তিনি। তো এই যে ব্যাপারটা রয়েছে, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। সুতরাং সেই মুহূর্তে শেখ হাসিনার দেশে না ফেরার এবং ফিরলে তার যে না ফেরার কোনো কারণ নেই, এবং ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এটারও কোনো কারণ নেই, কারণ আইনগতভাবেই এগুলো তুলে দেয়া হবে। সুতরাং এখন তাহলে আর যদি একটা প্রশ্ন এখানে এসে যায় যে এর বিরুদ্ধে এখন মাঠ পর্যায়ে যদি নির্বাচনটা খুব বেশি না পেছায়,
তাহলে মাঠ পর্যায়ে কিভাবে এই ব্যাপারগুলো কিভাবে নির্বাচনের মুখোমুখি হবে। তার জন্য আওয়ামী লীগ একটি দ্বিতীয় বিকল্প সেটাও তৈরি করে রেখে দিয়েছে। সেটা হচ্ছে এখানে কারা সম্ভাব্য নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রচার অভিযান শুরু করে দেয়া, সেটাও শুরু হয়ে গেছে। আমি একটা কথা প্রসঙ্গে আপনাদের বলেছি এখানে যে আওয়ামী লীগের যখন এই সরকার চলে যাবে, অন্তর্বর্তী সরকার, তখন একটা কথা উঠবে যে সেখানে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে কি ধরনের সরকার সেখানে আসতে পারে। সেখানে আমি বলেছি কেয়ারটেকার সরকার। কথা চলছে এই কেয়ারটেকার সরকারের প্রধান হয়েও শেখ হাসিনা ফিরে যাবেন দেশে। তার কারণ হলো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এতদিন যে সরকার ছিল সেই সরকার অবৈধ, এবং এই সরকারের বিদায়ে বরং সংবিধানকে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন। কিন্তু এখানে একটা বিরোধিতাও চলছে যে দেশের মানুষের কাছে একটা যে গত 2024-এর যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কথা মাথায় রেখে একটা মধ্যবর্তী পথ বার করার চেষ্টা হচ্ছে। এই মধ্যবর্তী পথটা হলো নির্বাচন হওয়ার আগে এই যে সরকার তৈরি হবে, শেখ হাসিনা সেই সরকারের প্রধান হতেই পারেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদে না এসে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন, এবং তারই অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা 3 মাস পরে হোক কিংবা তার কিছু সামান্য কিছু আগে পরে হোক, যেটাই হোক সেটা হবে। সুতরাং এখন এই পরিস্থিতিতে একটা পরিষ্কার জিনিস দেখা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ক্ষমতাতেও ফিরছেন। এই ব্যাপারে ভারত, আমেরিকা একমত হয়ে গেছে। সব থেকে বড় দুটো স্টেক হোল্ডার বাংলাদেশের ব্যাপারে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আমেরিকা। যাতে আমেরিকার স্বার্থ এতদিন ধরে যেটা যে পদ দিয়ে ইউনুসকে দিয়ে যেসব কাজকর্মগুলো করে নেওয়া হয়েছে সেইগুলোর ব্যাপারেও সদিচ্ছা, সেইগুলো ভালোভাবে এবং কি বলবো সহৃদয়ভাবে সেগুলোরও আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। এমন একটা বোঝাপড়ার ভিত্তিতে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন। এই পর্যন্ত এইভাবেই ঠিক হয়েছে। আশা করা যায় যে মে-জুন মাসের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসবে। এখানেই রাখছি। বাংলাদেশের সংবিধানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে কিংবা কোনো ব্যক্তি যদি অপর দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাহলেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাহলে আনুগত্য উঠিয়ে নেওয়ার প্রমাণ কি তারেক রহমান হাজির করতে পারবেন? যে ব্রিটেনে তিনি যে রাজনৈতিক আশ্রয় দীর্ঘ সময় ছিলেন, তার মধ্যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা, ব্রিটেনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি নিশ্চিতভাবে তার ভাইয়ের মৃত্যুর পর মালয়েশিয়া গিয়েছিলেন, সৌদি আরবে গিয়েছেন কয়েক দফা। তাহলে তারেক রহমান ঠিক কি ধরনের আনুগত্য প্রকাশ করে যুক্তরাজ্যে ছিলেন? বিএনপির জন্য দ্বৈত নাগরিকত্বের জেরে নির্বাচনে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার বিষয়টি কত বড় উদ্বেগের কারণ হয়েছে যে রীতিমতো বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ে কর্মসূচি পালন করেছে। মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে যেহেতু আনুষ্ঠানিকভাবে বিএনপি ছিল না, বিএনপিকে কিন্তু সেই জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত তার মানে মূল দল অথবা এর কোনো অঙ্গ সংগঠনকে এরকম ঘেরাও বা মানে কোনো প্রতিবাদ মিছিল মানে কোনো রকম কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে বা দিতে এর মধ্যে কিন্তু দেখা যায় নাই। তার মানে বিএনপি কতটা গুরুতর বলে মনে করছে তাদের সামনের হুমকিটা, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যা চলছে, মানে একের পর এক মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার যে হুমকি চলছে, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একেবারে শীর্ষ নেতা তারেক রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গের যে ধরনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ বেরিয়ে আসছে, তাতে তারা কত বড় বিপদে পড়বে বলে ভেবেছে যে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে আজ। এবং
তারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করে বলছে যে এটাতে পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতে ইসলামী অনিয়ম করছে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না, এ ধরনের দাবিগুলোকে সামনে রেখে তারা নির্বাচন কমিশন মানে ভবন ঘেরাও করেছে সেটা বলেছে। কিন্তু এমন দিনে তারা এই ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে যেদিন কিনা নির্বাচন কমিশনের ভেতরে এই দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যত মনোনয়ন ঝুলে আছে সেগুলোর কি মানে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারিত হবে কোন দিকে, মানে এরা কি নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না সেটা যেদিন নির্ধারণের শুনানি চলছে ভেতরে, তখন ছাত্রদল বিপুল মানে তাদের জনশক্তি নিয়ে নির্বাচন কমিশনের সামনে গিয়ে এক রকমের একটা মহড়া দিয়েছে যে নির্বাচন কমিশন তাদের বিপক্ষে যদি যায় তাদের শুনানির ফলাফল, তাহলে তারা রাজপথে ছাড়বে না বা রাজপথে তারা কি করে দেখাতে পারে। দেখেন, ছাত্রদল সভাপতি রাকিব তিনি তারেক রহমান আসবার পর থেকেই তারেক রহমানের সঙ্গে যতটা ঘনিষ্ঠভাবে প্রায় সকল কর্মসূচিতে আছেন, তাতে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কারণ নাই যে ছাত্রদলকে এই মহড়ার দায়িত্ব বিএনপি এবং বিএনপির একেবারে শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে। কারণ না হলে পোস্টাল ব্যালটে কি অনিয়ম হচ্ছে তা নিয়ে বিএনপি কর্মসূচি পালন না করে ছাত্রদল কেন যাবে নির্বাচন কমিশনে বলুন? বিএনপি এটা নিয়ে কোনো রাগঢাক করছে না যে তারা ভীষণভাবে চিন্তিত দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে। নজরুল ইসলাম খান এর আগে নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছেন যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে জটিলতা সৃষ্টি করা একদম নির্বাচন কমিশনের উচিত হবে না, কারণ 15 বছর ধরে এই মানে যে শাসন চলছিল, বিএনপির নেতাকর্মীরা অত্যাচার মামলা নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং তারা সে সময় নাগরিকত্ব গ্রহণ করেছেন। কাজেই নির্বাচন কমিশন যাতে জটিলতা সৃষ্টি না করে। তার মানে বিএনপি অস্বীকার করছে না যে তাদের প্রার্থীদের মধ্যে অনেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে দাবি করছে আলোচনার মাধ্যমে যে তারা যাতে জটিলতা সৃষ্টি না করে, আর বাইরে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কাজ করাচ্ছে ছাত্রদলকে দিয়ে যাতে সেই ভয় বা সেই চাপও অনুভব করে নির্বাচন কমিশন ভেতরে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বারবার বলছেন যে দ্বৈত নাগরিকদের তারা কিছুতেই নির্বাচন করতে দেবেন না এবং বারবার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমানের দিকে। কারণ খুব স্বাভাবিক, তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করে বলেছিলেন যে যেদিন তারেক রহমান ফিরবেন তারেক রহমানের কোনো বাংলাদেশি পাসপোর্ট নাই, যেদিন তিনি ফিরতে চাইবেন তার একদিন দুদিনের মধ্যেই তারা তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবেন এবং সেটাই দেওয়া হয়েছে এবং সেই ট্রাভেল ডকুমেন্ট নিয়েই তিনি বাংলাদেশে ফিরেছেন। এরপর তিনি এসে জাতীয় পরিচয়পত্র করেছেন, ভোটার তালিকায় নাম উঠিয়েছেন। কিন্তু 2015 সালে একটা ব্রিটিশ ডকুমেন্টে, ব্রিটিশ সরকারের একটা ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে তারেক রহমান এবং জুবাইদা রহমান মিলে একটা কোম্পানি খুলেছেন যুক্তরাজ্যে এবং সেই কোম্পানির ডকুমেন্টে তারেক রহমান নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। এই আলাপগুলো যখন আওয়ামী লীগ আমলে সংসদে আওয়ামী লীগের তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উঠিয়েছিলেন যে তারেক রহমান তার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশ মিশনে এবং তিনি আসলে এখন যুক্তরাজ্যের নাগরিক, তখন কিন্তু 2018-তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন ব্রিটেনের কাছে এবং সেভাবেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার পাসপোর্টটি জমা হয়েছে বাংলাদেশ মিশনে। তাহলে তারেক রহমানের নাগরিকত্বটা কি? এই প্রশ্ন এখন ব্যাপক প্রভাবশালী ব্যক্তি, জনমত গঠনে যিনি বাংলাদেশের রাজনীতিতে বিরাট প্রভাব রাখেন, সেই পিনাকি ভট্টাচার্য তুলছেন। তা তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন যে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টটা কই, সেই পাসপোর্টের খবরটা কেন তিনি দিয়ে তারপর নির্বাচনে অংশ নিচ্ছেন না। তার মানে বিএনপি জানে যে এখন মামলা হয়েছে বিভিন্ন জায়গায়, নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে বটে, কিন্তু তারেক রহমান পর্যন্ত এই হুমকির মধ্যে আছেন কারণ তারেক রহমানের নাগরিকত্বটা নিয়ে সন্দেহ আছে। দেখেন, এবার যখন নির্বাচন কমিশন শুনানি করছে তখন বারবার যে কথাটা উঠছে সেটা হচ্ছে প্রার্থীরা আবেদনপত্রে মনোনয়নপত্র দাখিলের সময় বলে দিচ্ছেন যে তারা তাদের অপর নাগরিকত্ব ত্যাগ করে এসেছেন এবং
এবং সেই মুখের কথায় একরকমের বিশ্বাস রাখছেন নির্বাচন কমিশন। কিন্তু যখন অভিযোগ জমা পড়ছে তখন কিন্তু প্রার্থীকে রীতিমতো প্রমাণ হাজির করতে হচ্ছে যে তার নাগরিকত্ব বাতিল হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জাতীয় নাগরিক পার্টির, তারা পরিষ্কারভাবে বলেছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিদেশি নাগরিক কাউকে তারা কিছুতেই নির্বাচনে অংশ নিতে দেবে না। কারণ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে কিংবা কোনো ব্যক্তি যদি অপর দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাহলেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাহলে আনুগত্য উঠিয়ে নেওয়ার প্রমাণ কি তারেক রহমান হাজির করতে পারবেন? যে ব্রিটেনে তিনি যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ সময় ছিলেন, তার মধ্যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা, ব্রিটেনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি নিশ্চিতভাবে তার ভাইয়ের মৃত্যুর পর মালয়েশিয়া গিয়েছিলেন, সৌদি আরবে গিয়েছেন কয়েক দফা। তাহলে তারেক রহমান ঠিক কি ধরনের আনুগত্য প্রকাশ করে যুক্তরাজ্যে ছিলেন সেই প্রমাণ যেমন এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা খুব শিগগিরই মুখ খুলে তার নাম উল্লেখ করে চাইবে, এমন আশঙ্কা বিএনপির আছে বলেই তারাও রাজপথে নেমে পড়েছে। ঠিক তেমনি ভাবে তারেক রহমানকে নির্বাচিত হয়ে আসার পরেও কিন্তু জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই প্রমাণপত্র দাখিলের জন্য তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তখন তারেক রহমান এই প্রমাণগুলো হাজির করতে পারবেন তো? শুনে আসি জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি সাবেক উপদেষ্টাও বটে, তিনি কি বলছেন। তিনি বলছেন, আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক, কিন্তু আমরা ব্লাডি ফরেনার না, যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বিদেশে বাড়িঘর করেছে, বিদেশে সম্পত্তির পাহাড় করেছে। যখন গণতন্ত্রের সময় এসেছে, যখন নির্বাচনের সময় এসেছে, আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহ নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে। আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। এই অবস্থায় ছাত্রদলের একটা মুখ্য অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনে ঘন ঘন একটি বিশেষ দলের রাজনৈতিক ব্যক্তিরা কোনো প্রয়োজন ছাড়াই যাওয়া আসা করছেন। বিএনপি যে খুব ঘন ঘন যাওয়া আসা করছে সেটাও কিন্তু সত্যি। নজরুল ইসলাম খান ঘুরে এসেছেন দুদিন আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ যাবেন নির্বাচন কমিশনে, সংবাদ মাধ্যমে সে খবর আছে। আর জামায়াতে ইসলামীর আমির তার নেতৃবৃন্দকে নিয়ে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। দেখেন, নির্বাচনে এই যে দ্বৈত নাগরিকত্বের কারণে একটা সংখ্যক, মানে কিছু সংখ্যক ব্যক্তির মনোনয়ন বাতিল হয়ে যাওয়া জামায়াতে ইসলামীর জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জামায়াতে ইসলামীর প্রায় 1 ডজন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তাদের নির্বাচনী জোট হবে জেনে তারা কোনো মনোনয়ন পত্রই দাখিল করে নাই। কাজেই তাদের প্রায় 12টি আসনে যখন এই সংকট, প্রার্থীর সংকট আছে, হিসাবে মানে নির্বাচনী ভোটের জয় পরাজয়ের হিসাব মেলাতে গিয়ে তারা নিশ্চিতভাবেই বিএনপিকে এই দ্বৈত নাগরিকত্বের ফাঁদে ফেলে কিছু মনোনয়ন হারাতে বাধ্য করতে চাইবে। এবং জামায়াতে ইসলামী এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তিনিও নিশ্চয়ই সেখানেও বলে আসবেন যে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও বিএনপি প্রার্থীদেরকে যদি নির্বাচনে এই সুযোগ দেওয়া হয় সেটা তাদের লেভেল প্লেইং ফিল্ড যেমন নষ্ট করবে, তেমনি তারা প্রয়োজনে রাজপথে নেমে সেই নির্বাচনকে এক রকমের বিলম্বিত করে ফেলতে পারেন। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তার সেই বক্তব্যে তাই কিন্তু নয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পষ্ট করে বলেছেন কোনো অনিয়ম তারা সহ্য করবেন না। প্রয়োজনে একটা ভালো নির্বাচন করার জন্য নির্বাচন কয়েক মাস পিছিয়েও দেওয়া যেতে পারে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন কথা বলছেন, বুঝতে বাকি থাকে না জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সকলেরই এটাই মূল কথা, মোদ্দা কথা, মূল সিদ্ধান্ত যে প্রয়োজনে একটা ভালো নির্বাচন করবার জন্য নির্বাচনটা পিছিয়ে দেওয়া যাক। বিএনপি দেখছে এমন নানা উদ্বেগজনক দাবি উঠছে, রাজপথে নামার হুমকি আসছে, কাজে তারাও রাজপথে নামার ক্ষেত্রে পিছিয়ে থাকতে চায়নি। সেজন্যে প্রথম কর্মসূচি হিসেবে নির্বাচন কমিশন ঘেরাও করতে চলে গেছে
ছাত্রদল। হাসনাতের আসনে এরই মধ্যে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জামায়াতে ইসলামীর সমর্থন পাবার পর এক রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসনাত সেখান থেকে বিজয় লাভ করে আসবেন। জামায়াতে ইসলামী এবং এনসিপি এমন বেশ কিছু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসবার জন্যও প্রয়োজন। তাই এই প্রতিবেদনে থাম্বনেল দিয়েছি, এতটা নিশ্চিতভাবে ইতিপূর্বে কোনোদিন আমি বলিনি। হাওয়ায় ভেসে আমি সাধারণত কোনো কথা বলি না। আমার সব খবর সূত্র নির্ভর। সবসময় যে সূত্রের খবর মিলে যায় তা নয়, সেটা হওয়াটাও সম্ভব নয়। কেননা বিশ্বজুড়ে ভূ রাজনীতি এত জটিল হয়ে উঠেছে যে আপাতভাবে যে অবিশ্বাস্য তাও এখন ঘটছে। 2-3 মাস আগে কেউ কি ভাবতে পেরেছিলেন আমেরিকার বিরুদ্ধে ইউরোপের ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো সৈন্য সাজাবে? আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে নয়। সামরিক প্রতিরোধ গড়ে তুলবে। গ্রিনল্যান্ড নিয়ে সেটাই হতে চলেছে। কেউ কি ভেবেছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার বার্তায় বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? কেউ ভাবেননি, কিন্তু সেটাও হচ্ছে। আসি আজকের আলোচনার প্রসঙ্গে। একেবারে হাতে গরম টাটকা খবর যা সব পাচ্ছি, তা যদি আবার হঠাৎ করে নতুন কোনো পরিস্থিতির দরুন পাল্টে না যায়, তাহলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না। নির্বাচন হবে কয়েক মাস পরে। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন, আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে, কিংবা কোনো সরকারেরই প্রধান নন, তিনি চলে আসতে পারেন। তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে, তার মৃত্যুদণ্ডের সাজা আছে। এই সময় কি তার আসাটা তার পক্ষে নিরাপদ কিনা, আমরা সেসব আলোচনায় যাব। তবে তার আগে বলি, তিনি আসার আগে মোহাম্মদ ইউনূস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবেন। যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে নয়, পৃথিবীতে ছোটখাটো এমন বেশ কিছু দেশ আছে যেখানে বড়সড় পরিমাণের ডলার জমা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায়। সম্ভাবনা আছে তেমন কোনো দেশে যাবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় যাবেন সে জল্পনা বাদ দিয়ে এটা বলা ভালো, তিনি চলে যাচ্ছেন। এবার 2 কথা বলি, কি এমন পরিস্থিতি হলো যে আমি এতটা জোর দিয়ে বলছি যে শেখ হাসিনা ফিরছেন দেশে? এর উত্তর একটাই, অন্য কারো কথা নয়, এমন ইচ্ছার এবং সিদ্ধান্তের কথা নিজেই বলেছেন নেত্রী। কিন্তু হঠাৎ করে এখন তিনি বলতে গেলেন কেন এ কথা? এটা কি কেবলমাত্র তার ইচ্ছার বহিঃপ্রকাশ, নাকি এই সিদ্ধান্তের পেছনে নাকি এই সিদ্ধান্তের পেছনে বড়সড় কোনো কারণ আছে? দেখা যাক সেটা। ভারত বিগত বেশ কিছু মাস ধরে বলে আসছে বাংলাদেশে স্বচ্ছ, মুক্ত এবং সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হওয়া একটি নির্বাচনের কথা। আমেরিকা স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিল না, ঝুলিয়ে রেখেছিল বিষয়টা। কিন্তু অতি সম্প্রতি আমেরিকা মনস্থির করে ফেলেছে ইউনূস একজন চূড়ান্ত ব্যর্থ প্রশাসক, সেটা বুঝেছে ট্রাম্প প্রশাসন। তিনি চেষ্টা করছেন নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে মৌলবাদী শক্তি অর্থাৎ জামায়াতের সরকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাক, এটা একেবারেই চাইছে না আমেরিকা। আবার এই কথা ভারতেরও ভাবা গিয়েছিল, বিএনপিকে সমর্থন দিয়ে কট্টর মৌলবাদের বিরুদ্ধে একটা মধ্যপন্থী সরকার তৈরি হোক বাংলাদেশে,
অন্তত এটা চাইছিল ভারত। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এই দাবি কখনো ছাড়েনি। শুধু নিজে যে এই দাবি করে বসেছিল তাও নয়, আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝাবার প্রচেষ্টা চালিয়ে গেছে সমানে। সেই বোঝানোতে শুধু বোঝানো ছিল না, চাপের রাজনীতিও ছিল। কি ছিল সেই চাপের রাজনীতি? সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর